আসসালামু আলাইকুম সবাইকে। সো ভাইয়া, আমি যদি কোশ্চেন করি যে সায়েন্সের মধ্যে কোন সাবজেক্টটা তোমাকে সবচেয়ে বেশি প্যারা দেয়, তো মেজরিটি অফ দ্য অ্যান্সার আসবে যে ভাইয়া পদার্থবিজ্ঞান। কেন পদার্থবিজ্ঞানটা সবচেয়ে বেশি প্যারা দেয়? বিকজ এইটার মধ্যে তোমার অনেক বেশি কমপ্লেক্সিটি তৈরি করা যায়। কিভাবে কমপ্লেক্সিটি তৈরি করা যায়? আমি যদি বলি যে বাকি যে তোমার সায়েন্সের সাবজেক্টগুলো আছে এগুলো তুমি বই থেকে মোটামুটি হুবহু অনেক বেশি কমন করে, মানে হলো ফিজিক্সটাতে কি করা যায় যে ধরো যে কোনো একটা কোশ্চেনের তোমার অনেক ভেরিয়েশন তৈরি করা যায়, ঠিক আছে? ফিজিক্সের ধরো যে একটা ওয়ার্ড চেঞ্জ করে দিল তাহলে তোমার কোশ্চেনের মিনিংটা অন্যরকম হয়ে যায়, একটা ভ্যালু চেঞ্জ করে দিল তোমার কোশ্চেনের মিনিংটা অন্যরকম হয়ে যায়, ঠিক আছে? তো এই সকল সিনারিওতে তুমি কিভাবে অ্যাপ্রোচ করবা? তুমি যদি একটা কোয়েশ্চেন করে প্রপার ডায়াগ্রামটা চিন্তা না করতে পারো তাহলে তোমার কাছে সলভ করাটা অনেক বেশি টাফ হয়ে যাবে, ঠিক আছে? অ্যান্ড এইসব ডিপ জিনিসগুলো কিন্তু তোমার বইয়ের থিওরির মধ্যে দেওয়া না, ঠিক আছে? এখন আমরা তাহলে কিভাবে ফিজিক্সটা মানে হলো যে যদি শুরু করি তাহলে এটা আমাদের জন্য বেটার হয়। আমরা যখন ফিজিক্সটা পড়বো তখন হচ্ছে আমরা কোনো নিয়মের দিকে আগে না তাকায় আমরা চিন্তা করবো যে আমরা এই সিনারিওতে কতগুলো চিত্র, মানে এই যে আমি সিনারিওটা দেওয়া আছে এখানে কতগুলা কতভাবে কত দিক থেকে আমি চিন্তা করতে পারি। এই চিন্তা করার মধ্যে তুমি ম্যাক্সিমাম প্রায়োরিটি যেটাকে দিবা ওইটা দিয়ে হচ্ছে তুমি সলিউশনটা শুরু করবা, ঠিক আছে? এখন আমাদের গতানুগতিক যে টাইপগুলা বা যে টাইপের ম্যাথগুলো আসে ওইগুলোর মধ্যে আমরা তো জাস্ট নিয়ম দিয়ে করে যাই। নিয়ম দিয়ে করে গেলে কি সমস্যা হয়, যখন তোমার একটু চেঞ্জ করে দেয়, সেটা হইতে পারে ভ্যালু চেঞ্জ, সেটা হইতে পারে কোনো ওয়ার্ড চেঞ্জ, তখন তুমি আসলে মিলাইতে পারো না। কেন মিলাইতে পারো না? কারণ তুমি যে জাস্ট তুমি রুলস পড়ে আসছো, বাট বেসিকে তোমার এখনো সমস্যা, তুমি একবারে বেসমেন্ট থেকে খুব ভালোভাবে পড়ে আসো নাই, ঠিক আছে? সো আমাদের টার্গেট হবে যে আমরা প্রত্যেকটা ফিজিক্সের চ্যাপ্টারের প্রত্যেকটা এমন ইম্পর্টেন্ট টপিক, যেমন প্রতি চ্যাপ্টারে হয়তো বা তুমি 2 থেকে 3টে ইম্পর্টেন্ট টপিক পাবা, এই টপিকগুলোকে একবারে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা শেষ করবো। অ্যান্ড কীভাবে শেষ করব? আমরা প্রত্যেকটা সিনারিও দেখবো যে এটা কেন হইলো, এটা কেন হইলো না, বাট ইন্টারনাল বা ভিতরের বিষয়গুলো আমরা একটু ক্লিয়ার করবো এখানে, ঠিক আছে? অ্যান্ড প্রত্যেকটা বেস এভাবে তৈরি করার পরে আমরা হচ্ছে শর্ট ম্যাথ করব, তারপর হচ্ছে বোর্ডের ম্যাথগুলো টাইপ ঠিক করবো। লিটারালি তুমি এই টপিকে এর বাইরে কোনো কোশ্চেনই পাবো না, ঠিক আছে? সো আমরা এখানে আমাদের টার্গেট হচ্ছে যে ইউটিউবে তুমি অনেক ফ্রি কন্টেন্ট পাবো এইগুলোতে, বাট আমাদের টার্গেট হচ্ছে যে তুমি যেহেতু ওইখানে সবগুলো মানে হলো একবারে পাচ্ছ না ফ্রি কন্টেন্টগুলো, আমরা এখানে শুরু থেকে একবারে শেষ অবধি যত কিছু হইতে পারে সবগুলো হচ্ছে আমরা এই প্লে লিস্টের মধ্যে দিয়ে দিব, ঠিক আছে? সো তোমরা এটা যদি কন্টিনিউ করো তাহলে তোমার এখানে বেসিকটা খুব ভালো একটা বিল্ড আপ হবে, ঠিক আছে? সো আজকে হচ্ছে আমরা ওই ধারাবাহিকতায় ফিজিক্সের ফার্স্ট পেপারের চ্যাপ্টার 5-এর একটা ইম্পর্টেন্ট টপিক, যেই টপিকটা নিয়ে আলোচনা করবো আর কি আজকে, সেটা হচ্ছে আমাদের কুয়া বা চৌবাচ্চা, ঠিক আছে? সো এটা মোটামুটি সায়েন্সে যারা পড়ে তারা মোটামুটি সবার কাছে এটা অনেকটা হট টপিক, সবাই মানে এটা অনেকের কাছে ইন্টারেস্টিং। আবার অনেক স্টুডেন্ট দেখছি যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার শেষ হয়ে গেছে, বাট এটাতে এখনো প্রবলেম রয়ে গেছে। তো প্রবলেমটা কেন রয়ে গেছে ওই যে আমি বললাম যে আমরা নিয়ম ধরে করি, সো যখন একটু চেঞ্জ করে দেয় তখন আমাদের করতে অনেক সমস্যা হয়ে যায়। সো আগে আমাদের বেসমেন্টগুলো বুঝতে হবে যেখানে আসলে কোনটা দিয়ে কি বোঝানো হয়েছে, ঠিক আছে? তো আজকে আমরা আমাদের লেকচারে চলে আসি। আমাদের লেকচারটা আজকে হবে হচ্ছে আমাদের কুয়া বা চৌবাচ্চা নিয়ে। তো এই যে টপিকটা আছে এই টপিকে শুরুতে একটা ঝামেলা আছে। কি ঝামেলা আছে আমি যদি বলি যে আমাদের এখানে বলছে কুয়ো, তাই না? সো আমরা মোটামুটি সবাই কুয়ো চিনি নাকি? সো আমরা যারা মোটামুটি 20-25-এর মতো বয়স, এরা মোটামুটি গ্রামে এরকম দেখছি কুয়ো। সো কুয়োতে কি হয় যে তোমার একটা মাটি খনন করে, সো মাটি নিচ থেকে পানি ওঠে, ঠিক আছে? এখন এই কুয়ো কি কখনো খালি করা পসিবল? আমাকে বলো, যখন একটা বড় কুয়ো হবে তুমি কেমনে খালি করবা? তুমি যত পানি তুলবা তোমার নিচের থেকে তত পানি উঠতে থাকবে, ঠিক আছে? এই ধর্মটাকে বলে পানির কৌশিকতা বা ক্যাপিলারিটি বলে, ওকে? সো ওইখানে আমরা যাচ্ছি না। তাহলে কথা হচ্ছে আমাদের বইতে যে বলা আছে বা আমাদের কোয়েশ্চেন যে করে যে তুমি সম্পূর্ণ কুয়া খালি করো, অর্ধেক কুয়া খালি করো, এটা কিভাবে পসিবল? এই কুয়াটা হচ্ছে তোমার সিল কুয়ো। সিল কুয়ো মানে হচ্ছে এই যে কুয়াটা আছে এই কুয়াটা আমাদের নিচের দিক থেকে সিল করা, মানে এখান থেকে মনে করো সিমেন্ট দিয়ে ঢালাই করা। তার মানে এটার মধ্যে তুমি এটাকে পানি খালি করা যাবে। কেন খালি করা যাবে? যেহেতু তোমার আমরা এখান থেকে এটাকে বলতে পারি যে এটার যে লোয়ার সারফেসটা আছে বা নিচের যে লেয়ারটা আছে, এই নিচের লেয়ারটা হচ্ছে তোমার ক্লোজড, ঠিক আছে? যেহেতু নিচের লেয়ারটা ক্লোজড তার মানে এটার মধ্যে তোমার যত পানি থাকুক পুরোটাই তুমি তুলতে পারবা, নিচের দিক থেকে কোনো পানি উঠতে পারবে না, ঠিক আছে? এই কথাটা কিন্তু কোথাও বলা নাই, হ্যাঁ? সো আমরা এইটা অনেকে এখনো জানে না, অনেকদিন হয়ে গেছে যে ম্যাথ করে, বাট করতেছে যে সম্পূর্ণ করে খালি করি h/2, ঠিক আছে? বা কোনো একটা ফর্মুলা শিখে নিছে। এখন আমাদের কথা হচ্ছে যে আমরা এই সিনারিগুলো দেখবো, এটার মধ্যে আর কি কি সিনারি হতে পারে, কোন টপিকটা দিয়ে কি বোঝানো হয়েছে, সবগুলো জিনিস আমরা একটু ক্লিয়ার করবো এখানে। তো আমাদের প্রথমে একটা ডাউট ক্লিয়ার হলো যে আমাদের কুয়াটা হচ্ছে
সিল মানে নিচের দিকে সিল করা, ঠিক আছে। এন্ড এটাকে আমি অবভিয়াসলি খালি করতে পারবো। এখন আমাকে যদি এই টাইপের যত ম্যাপ করতে হয় এগুলো করার জন্য আমরা এটাকে 3টা ছোট ছোট বিষয়টা আলাদা করছি। ওই 3টা বিষয় যদি তুমি জানো তোমার লিটারালি এখানে কোনো ডাউটই থাকবে না, ঠিক আছে। সো আমি হচ্ছে ওই 3টার ইন্ট্রোডাকশনটা শুরুতে দিব, তারপরে আমি শর্ট ম্যাথে চলে যাব। ওকে, সো এখন আমি যদি তোমাকে বলি এখানে তো মেইনলি তুমি কাজ করতেছো, তাই না? সো পানি যেহেতু তুলতেছো, কাজ করতেছো অভিকর্ষণের বিরুদ্ধে, তো আমরা তো ইট উঠাইতাম বা আমরা ধরো যে ইট উপরে তুলতাম বা আমরা ধরো কোনো একটা বস্তুকে উপরে তুলতাম, তখন তো আমাদের ঘর্ষণ বা ভরকেন্দ্রের সরণ কি তখন লাগতো? তখন কি লাগতো? আসলে লাগতো, বাট তখন আমরা এটা ওইভাবে হিসাব করি নাই। বাট এখানে কেন হিসাব করা লাগবে, ঠিক আছে? তোমাদের কি এই কোয়েশ্চেনটা হয়নি কখনো? সো এখানে কেন হিসাব করা লাগে ওই জিনিসটাকে আমরা ক্লিয়ার করি, ঠিক আছে। সো এই ছোট ছোট ডাউটগুলো আমি ক্লিয়ার করবো। এখন দেখো যে আমাদের এখানে সিনারিওটা কি হয়েছে। আমি যদি তোমাকে বলি যেটার মধ্যে কি ছিল, ধরো একটা কুয়ো ছিল, এই কুয়োর মধ্যে অবভিয়াসলি পানি ছিল, তাই না? এখন কথা হচ্ছে ধরো এইভাবে অনেক পানি আছে এটার মধ্যে। আচ্ছা, এখন এই পানিটা কি হবে বলো? পানিটা আমাকে তুলতে হবে, তাই না? এখন কথা হচ্ছে ধরো আমি তো পুরো পানিটা তুলবো, অর্ধেক পানি তুলবো, কোনো ব্যাপার না, সিনারিওটা দেখি। আর ধরো আমি যে পুরো পানিটা তুলতেছি, হ্যাঁ, এখন এখানে তোমার আচ্ছা ধরো এখান থেকে আমি পুরো পানিটা তুলতেছি, হ্যাঁ। সো আমি একটা কথা চিন্তা করি, এখানে তো অনেক কোটি কোটি মলিকিউল আছে, তাই না? সো তার মধ্যে আমি ধরলাম এখানে একটা মলিকিউল আছে, আর এটা হচ্ছে তোমার সারফেস, তাই তো? ওকে, সারফেস। এই সারফেসে হচ্ছে তুমি পানিটা উঠাবা। এখন কথা হচ্ছে এখানে ধরো 2টা মলিকিউল আছে, ওকে। এখন এই 2টা মলিকিউলকে উঠায় তুমি রাখবা, ঠিক আছে। কোথায় রাখবা? সারফেসে রাখবা। দেখো আমাদের বইতে বলা আছে যে তুমি, বা কোশ্চেনে বলে যে তুমি জাস্ট পানিটা তুলে বা কুয়াটাকে খালি করবা। খালি করে কিভাবে রাখবো ওটা কি বলে নাই কিন্তু, বাট এটা বোঝা যাচ্ছে তুমি জাস্ট খালি করে এই যে আমাদের যে এটা যে মানে হলো সমতল ভূমি আছে বা ভূপৃষ্ঠ আছে ওইটার মধ্যে জাস্ট পানিটা ফেলে দিবে, ঠিক আছে। পানিটা ফেলে দিলে আলটিমেটলি বলো এখানে যত মলিকিউল আছে মলিকিউলগুলো কোথায় থাকবে বলতো? এই যে পৃষ্ঠের মধ্যে থাকবে না? বুঝতে পারতেছো? এই পৃষ্ঠের মধ্যে কিন্তু রাখবো আমরা সবগুলোকে, হ্যাঁ। এটাই আমাকে বোঝায় আর কি। এখন এই 2টা মলিকিউল, একটা কথা চিন্তা করো, এখন এই সারফেসের মধ্যে যে মলিকিউলটা আছে একবারে পানি আপার লেয়ারে, ওইটার জন্য সরণ কতটুকু বলতো? ওইটার জন্য যদি আমি সরণ বলি ভাইয়া, ওটা হচ্ছে আমাদের 0 মিটার বলবো, ঠিক আছে। ওটার সরণটা হচ্ছে কত? 0 মিটার। বাট এই একবারে লোয়ার পৃষ্ঠে যেই পানি কণাটা আছে ওটার জন্য সরণ কতটুকু তোমার? ওটা যদি আমি বলি সরণটা হচ্ছে, ধরো এটার হাইট হচ্ছে আমাদের 20 মিটার কোটা, হ্যাঁ। সো এটা হচ্ছে কত? 20 মিটার। তার মানে এইটার জন্য 0, এটার জন্য 20। এভাবে আমি অনেক যতগুলো পয়েন্টই নেই না কেন, এখানে একটা পয়েন্ট নিলাম, এটার জন্য ধরো 2 মিটার হলে এখানে আরেকটা পয়েন্ট নিলাম, এটার জন্য হয়তো 15-16 মিটার। সো তোমার প্রত্যেকটা পয়েন্টের জন্য ডিফারেন্ট সরণ হচ্ছে, তাই না? এখন তুমি কি প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে এভাবে হিসাব করবা? অবভিয়াসলি না। এই সকল ক্ষেত্রে আমরা কি করি? আমরা গড় করি। গড় করে একটা মাঝামাঝি কোনো একটা মান নেই, যে মানটা নিলে সবগুলাকে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে। এখন আমরা কিভাবে নিব তাহলে একটু কথা চিন্তা করো তো। এখানে যদি আমি গড় নিই, এই যে 2টা বিন্দু আছে, 2টা বিন্দু যদি গড় নিলাম, কেন গড় নিব 2টা? দেখো তো, একটা একবারে উপরে, একটা একবারে নিচে, ঠিক আছে। তো হিসাব বরাবর হয় আর কি। সো আমি যদি এখান থেকে গড় করি তাহলে কত আসে দেখো তো? h1 প্লাস h2 বাইরে হচ্ছে 2, তার মানে আমাদের মোটামুটি 10 মিটার আসে। তাহলে আমি যদি এটার জন্য 10 মিটার নেই, এটার জন্য 10 মিটার নেই, তাহলে হিসাবটা আমাদের অ্যাপ্রোপ্রিয়েট হয়। বুঝা গেছে? সো এখানে তুমি যতগুলো পয়েন্টই হিসাব করো সবগুলোর যদি আমি গড় নেই তাহলে হচ্ছে তোমার মিডিয়াম বা একবারে অ্যাকুরেট মানটা তোমার আসবে, ঠিক আছে। এন্ড এটাকে তুমি একটু অন্যভাবে চিন্তা করতে পারো। কিভাবে? যে ধরো আমি একটা কথা চিন্তা করি, কেমন যে আমি গড়টা নিলে কি সুবিধা? চিন্তা করো যে আমি হিসাব করতেছি, ধরো এই মাঝ বরাবর আমি এটাকে ডিভাইডেড করলাম, জাস্ট চিন্তা করো, হ্যাঁ। তাহলে এই পার্টটা হলো প্রতিসম। প্রতিসম মানে কি? এটার উপর এই পার্টটা তুমি বসাইতে পারবা, ঠিক আছে। তাহলে আমাকে একটা কথা বলো যে ধরো এটার থেকে 2 মিটার নিচে একটা পয়েন্ট আছে, এই হাইটটা হচ্ছে কত মিটার? 2 মিটার নিচে একটা পয়েন্ট আছে, ঠিক আছে। সিমিলারলি এই পয়েন্টটা এখানে কেমন হবে বলতো? আমি যদি এটাকে উপরে পাতিত করি, তার মানে ধরো এই যে প্লেটটাকে এটার উপর উপরিপাতিত করি, এখান থেকে 2 মিটার দূরে আমি একটা পয়েন্ট নিলাম, তাহলে দেখবা এই পয়েন্টটা আর এই পয়েন্টটা হচ্ছে প্রতিসম হচ্ছে। প্রতিসম মানে কি? এখানে পজিশন যেরকম এটার পজিশন এরকম, তুমি জাস্ট এটাকে কেটে উল্টো করে এটার উপর বসাবা, ঠিক আছে। চিন্তা করে এটাকে কেটে উল্টো করে বসাবা,
তাহলে এটাও 2 মিটার, এটাও 2 মিটার। এখন হিসাব করো এটার জন্য সরণ কতটুকু হবে? অবভিয়াসলি 2 মিটার। আর এটাকে যখন আমি এই পৃষ্ঠে নিয়ে যাবো এটার জন্য সরণ কতটুকু হবে বলো তো? টোটাল হচ্ছে 20 আর এটা হচ্ছে 2, তাহলে কত? 18 মিটার, তাই না? সিমিলারলি আবার তুমি এটাকে গড় করো, তাহলে কত হবে? 2 + 18 বাই হচ্ছে কত? 2, তার মানে কত মিটার? 10 মিটার। এভাবে তুমি প্রত্যেকটা প্রতিসম বিন্দু নিবে। এখানে কিন্তু প্রত্যেকটা বিন্দুর একটা প্রতিসম বিন্দু এখানে আছে। এভাবে যদি নাও তুমি হিসাব করে আলটিমেটলি তুমি গড়টাই পাবা। ঠিক আছে, বুঝা গেছে? এই জন্য হচ্ছে ভাই আমরা কি করি, এখানে গড় সরণটা নেই। ঠিক আছে, এখন কথা হচ্ছে তাইলে আমরা গড় সরণ থেকে একটু বের হয়ে যাই। আমরা বের হয়ে অন্যভাবে চিন্তা করি। কিভাবে চিন্তা করি? যে আমরা ওই যে বাকি ম্যাথগুলো কিভাবে করতাম মনে আছে? ধরো একটা ইটের কথা চিন্তা করো। আমরা ইটকে কি করছি ভাইয়া? একটা ইটকে ধরো 20 মিটার উপরে উঠাইছি, আমার কোনো মাথা ব্যথা নাই। আমি কি করছি সেখানে? আমি ডিরেক্টলি 20 বসাই দিচ্ছি। ওইখানে তো এত কাহিনী করা লাগছে তোমার সরণ নিয়ে? এত কাহিনী করা লাগে নাই। কেন লাগে নাই আমি একটু বলি। ঠিক আছে, আমরা ওই ক্ষেত্রে তোমার ভর কেন্দ্রটাকে ধরে হিসাব করছি। কাকে ধরে হিসাব করছি? ভর কেন্দ্রকে ধরে হিসাব করছি। বা ওইখানে তুমি গড় সরণও বলতে পারো, দুটো একই কনসেপ্ট, ডিফারেন্ট কোনো কিছু না। ঠিক আছে, সো আমরা যারা মোটামুটি চ্যাপ্টার 4 পড়ছি তারা জানি যে আসলে ভর কেন্দ্র জিনিসটা কি। ভর কেন্দ্র হচ্ছে এমন একটা কেন্দ্র যেটাকে আমি ধরে নিতে পারি যে বস্তুর সমস্ত ভর ওই জায়গায় কেন্দ্রীভূত হচ্ছে। ঠিক আছে, তার মানে ব্যাপারটা এরকম, এটার ভর কেন্দ্র অবভিয়াসলি মাঝখানে হবে। আর আমি ধরতে পারি সম্পূর্ণ ইটের ভর হচ্ছে ভর কেন্দ্রের মধ্যে। সিমিলারলি সম্পূর্ণ ইটের ভর হচ্ছে কি ভর কেন্দ্রের মধ্যে। ঠিক আছে, তো আমি যখন এটাকে এই পর্যন্ত নিয়ে গেলাম, 20 মিটার উপরে নিয়ে গেলাম, আলটিমেটলি ভর কেন্দ্র সমান কতটুকু হয়েছে ভাই বলতো? 20 মিটার হয়েছে। কত মিটার হয়েছে? 20 মিটার হয়েছে। ঠিক আছে, সো ভর কেন্দ্র সমান কতটুকু হয়েছে? এখানে 20 মিটার হয়েছে। আমি এমজিএস বসাই দিয়েছি, আমার কৃতকাজ বের হয়ে গেছে। তাহলে এখানে যদি আমরা করি তাহলে এখানে আমাদের ব্যাপারটা কি হবে? তো এখানে আমাদের ভাই ভর কেন্দ্র কোথায়? ভর কেন্দ্র হচ্ছে একবারে মাঝখানে। হ্যাঁ, সো মাঝখানে যদি ভর কেন্দ্র হয়, কেন মাঝখানে হবে? ওই যে বললাম মাঝখানে নিলে তোমার সবগুলা তুমি সেন্ট্রালি মানে চারদিক থেকে কম্প্রেস করে একবারে মাঝখানে আসলা। ওই মাঝখানের পয়েন্টটাকে আমরা বলতেছি ভর কেন্দ্র। ঠিক আছে, সো এই পয়েন্টটাকে আমি ফাইনালি কোথায় রাখছি বলতো? আমি সারফেসের মধ্যে ঢেলে দিছি না? একদম ঢেলে দিছি কিনা? ঢেলে দিছি। তাহলে এখান থেকে সরণ কতটুকু হবে বলতো? এই ভর কেন্দ্রটা এইখানে আছে, সারফেসের মধ্যে আছে, যেহেতু পানিটাকে আমি ঢেলে দিছি। ঠিক আছে, তাহলে এখানে সরণ কতটুকু হবে? অবভিয়াসলি ভর কেন্দ্র সরণ কত? 10 মিটার হয়েছে। বুঝছো? এইভাবে তুমি যতগুলো হিসাবই করো না কেন ফাইনালি তুমি কত মিটার পাবা? 10 মিটারই পাবা। মানে তুমি যদি সম্পূর্ণ পানিটাকে খালি করো তাহলে তার হাইটের অর্ধেক সরণ হবে। গড় সরণের যদি হিসাব করো তাও 10 মিটার পাবা। যদি তুমি ভর কেন্দ্র সরণ ইউজ করো তাও তুমি গড় সরণ পাবা। ঠিক আছে, এখন এটা যদি বুঝে থাকো তাহলে তোমাদের একটা শর্টকাট প্রসেস দিব যেটা দিয়ে তুমি খুব সহজে এইটার গড় সরণ বা ভর কেন্দ্র সরণটা বের করতে পারবে। ঠিক আছে, আচ্ছা, সো এই ডাউটটা তোমাদের আই থিঙ্ক ক্লিয়ার হয়েছে যে এখানে mg8 যে ছিল এইটা কিন্তু গড় সরণী বা ভর কেন্দ্র সরণী। ঠিক আছে, আচ্ছা, এখন তাহলে এখানে আরেকটা আমি কোশ্চেন করি তোমাদের, একটু খেয়াল করো তোমরা। এখানে কোশ্চেনটা এরকম হতে পারে, ধরো যে এটার হাইট তো কত? h না? আমি একটু মুছে দিই তাহলে বেটার হবে। এটার হাইট হচ্ছে কত? h, তাই তো? এখন আমার কথা হচ্ছে এটার হাইট কত? h। তাহলে এটার গড় সরণ h কেন হইল না? বিকজ দেখো এই যে আমি যে পুরো বস্তুটাকে আমি পয়েন্ট কোথায় ধরছি? ভর কেন্দ্র মাঝখানে। অবভিয়াসলি আমি পুরো বস্তুটাকে যদি পুরো বস্তুর শেপে এখানে নিয়ে আসতাম তাহলে ভর কেন্দ্র কোথায় হইতো? মাঝখানে হইতো। তখন আবার ঠিকই তুমি ভর কেন্দ্রের সমান কত পাইতা? h পাইতা। যদি তোমার এই বস্তুটা আর এই বস্তুটা সিমিলার হয়, মানে এটার এই পানির আকার যেরকম, তুমি সেম আয়তনের সেম আকারের একটা পাত্রের উপর ভূমির উপর ওই পাত্রের মধ্যে পানিটা রাখছো, তাহলে ভর কেন্দ্র সমান কিন্তু আবার এইচই হইতো। বাট যেহেতু তুমি ভূমির উপর ঢেলে দিছো, তার মানে এখন এই ভর কেন্দ্র এখানে না হয়ে কোথায় হয়েছে? এখানে হয়েছে। সমান কত হয়েছে? অর্ধেক হয়েছে। ঠিক আছে, সো আমরা এই গড় সরণ বা ভর কেন্দ্র সমান বের করার জন্য খুবই সিম্পল একটা প্রসেস দেখবো যেটার মাধ্যমে তুমি খুব সহজে বের করতে পারো। ঠিক আছে, সো ধরো পরীক্ষায় যদি কোনোদিন কোয়েশ্চেন আসে যে আমি কুয়ার সম্পূর্ণ পানিকে খালি করে উপরে আরেকটা সেম পাত্রের মধ্যে রেখে দিছি, তখন আবার তোমরা x/2 বসায় না, তাহলে কিন্তু ম্যাথ টোটালি ভুল হবে। বুঝা গেছে? বেসিকটা বুঝছো আই থিঙ্ক তোমরা। ওকে, সো এখন দেখো আমরা যদি এই গড় সরণ বের করতে চাই বা ভর কেন্দ্র সরণ বের করতে চাই, আমাদের প্রসেসটা কেমন হবে? প্রসেস হবে যে তোমার জাস্ট লিখি তারপরে বুঝো। প্রাথমিক স্তর প্লাস শেষ স্তর পাই হচ্ছে 2। ঠিক আছে, ব্যাপারটা কি বুঝাইছে?
ধরো এই যে কুয়াটা ছিল এরকম, বাট কুয়াটাকে আমি সম্পূর্ণ খালি করছি, তাই না? সম্পূর্ণ যদি খালি করি তাহলে দেখো প্রথম দিকে একবারে প্রাথমিক স্তরে কুয়ার প্রাথমিক স্তরটা কোথায় ছিল? উপরে না? এখানে ছিল। সো আমি সবসময় উপরের সাপেক্ষে হাইটটা দেখবো যে আমাদের ওই সারফেসের বা উপরের সাপেক্ষে হাইটটা কতটুকু ছিল। সো প্রথম দিকে ছিল কত? 0 মিটার। বাট যখন এটা খালি করছি তখন এই সারফেস থেকে আমাদের যে শেষ স্তর, মানে এটা শেষ স্তর বা আমি এটাকে বলতে পারি যে খালি করার পর শেষ স্তর, যেটা বলো একই কথা, তোমরা বুঝে নিবে। হ্যাঁ, বা খালি করার পর স্তরটা কোথায়? প্রাথমিক স্তর, খালি করার পর স্তরটা, খালি করার পর স্তরটা কোথায় আছে? একবারে নিচে। যত পানি খালি করে দিয়েছি তাহলে এটার হাইট কত? 20 মিটার, পাগ হচ্ছে 2, তাহলে আলটিমেটলি কত মিটার? 10 মিটার। তো ফাইনালি আমরা গড় সরণ বা ভরকেন্দ্র সরণের জন্য এটা মনে রাখলেও হয়ে যায়। আমার কাছে সবচেয়ে প্রিফারেবল, আমার কাছে ভালো লাগে ভরকেন্দ্র সরণ, বাট ম্যাক্সিমাম এটা ভালো লাগে। সো আমি তোমাদের সাথে এটাও শেয়ার করলাম, ঠিক আছে? সো তোমরা আশা করি দুইটাই বুঝছো। এখানে যে কোনো টাইপের কোশ্চেন যদি এই ভরকেন্দ্র সরণ নিয়ে ভেরিয়েশন দেয়, আশা করি তুমি এটা করতে পারবে, ঠিক আছে? তো এখন হচ্ছে আমরা এই ভরকেন্দ্র সরণের কতগুলো টাইপস দেখবো। হ্যাঁ, ওই টাইপসের মধ্যে আমরা ডাউটগুলো একটু ক্লিয়ার করবো। দেখো এখানে আমরা 3টা সিনারিও রাখছি, আমরা আরো সিনারিও দেখবো সামনে। সো প্রথম সিনারিওটা হচ্ছে, দেখো আমরা সম্পূর্ণ কুয়াটাকে খালি করব। তার মানে এই কুয়ার মধ্যে সম্পূর্ণ পানি আছে, এটাকে খালি করব, তাহলে গড় সরণ কত? ঠিক আছে। 2 নম্বরে রাখছি যে সম্পূর্ণ কুয়াটাকে অর্ধেক খালি করব, আর 3 নম্বরে আছে সম্পূর্ণ কুয়াটাকে 1/3 খালি করব। কিভাবে আমরা অ্যাপ্রোচ করবো জিনিসটা একটু দেখে নিই। হ্যাঁ, সো দেখো আমরা ভরকেন্দ্রের সরণ দিয়েও করবো, দুইটা দিয়ে মিলাবো, কোনো সমস্যা নেই। তবে আমরা সূত্র দিয়ে মিলাই নেই। এটা দেখো আমাদের যখন এই কুয়াটা সম্পূর্ণ ভরা ছিল তখন তার আপার লেয়ারটা বা প্রাথমিকভাবে তার স্তরটা কোথায় ছিল বলতো? হাইটটা কোথায়? এখানে আপার লেয়ার থেকে তার পানির স্তরের হাইটটা কত? 0 মিটার। যেহেতু একবারে মানে কুয়াটা সম্পূর্ণ মানে একবারে ভরা আছে, ঠিক আছে? সো আমরা ফর্মুলা অনুযায়ী কি হবে, প্রথমে হচ্ছে প্রাথমিক স্তরের হাইটটা, এটা কত? 0 মিটার। ওকে, আর আমরা সবগুলোর জন্য 20 মিটার ধরে নিচ্ছি। হ্যাঁ, সো এগুলো সব 20 মিটার করে, আর সম্পূর্ণ কুয়া খালি করছি। তার মানে হাইটটা দেখো এখান থেকে এই যে নিচের লেয়ারের হাইটটা কত? 20 মিটার। তাহলে আমাদের কত হবে? ভাগ 2, তাহলে কত? 10 মিটার। ওকে, তুমি ভরকেন্দ্র সমান দিয়ে একটু খেয়াল করে দেখো, 10 মিটার পাবা। ভরকেন্দ্র কোথায় হয়? এখানে। ওকে, তুমি সম্পূর্ণ পানিটা তুলে মানে এই লেয়ারের উপর ফেলে দিলা, ভরকেন্দ্র এখানে। এটুকু কত? পুরোটা 20 মিটার, অর্ধেক হচ্ছে 10 মিটার। বুঝছো? সেকেন্ডে আসো, সম্পূর্ণ কুয়াটাকে আমরা অর্ধেক খালি করব। সো অর্ধেক খালি করলে আমাদের প্রথমে প্রাথমিক স্তরটা কোথায় ছিল? একবার আপার লেয়ারে, তার মানে উপর থেকে তার হাইটটা হচ্ছে 0 মিটার। তারপরে প্রাথমিক স্তরটা কোথায় গেছে বলতো? অর্ধেক চলে গেছে, তাই না? অর্ধেক খালি করছে, অর্ধেক গেছে, তার মানে প্রাথমিক স্তরটা চলে গেছে h/2। ওকে, তো h/2 মানে কত ভাইয়া? h/2 লেখা সমস্যা নাই। তারপরে ভাগ ডিভাইডেড বাই 2, তার মানে আমরা লিখতে পারি h/4। তার মানে 20/4 ইকুয়াল টু কত মিটার ভাই? 5 মিটার। বুঝছো? তুমি এখন ভরকেন্দ্র সরণ দিয়ে চিন্তা করো, হয়ে যাবে। আমি যে উপরের পানিটা খালি করছি না ভাইয়া, এই উপরের পানিটা যে খালি করছি এটা ভরকেন্দ্র কোথায় ছিল বলো তো? ওই এই এতটুকু ভরকেন্দ্র মাঝ বরাবর ছিল না? ঠিক আছে, তাহলে আমাদের হাইট নিতে হবে কতটুকু? জাস্ট এতটুকু। এখন চিন্তা করো, পুরোটা হচ্ছে কত? 20, তার অর্ধেক হচ্ছে কত? 10, তার অর্ধেক কত? 5। ওকে, এখানে আসো। তারপরে আমাকে বলছে যে সম্পূর্ণ কুয়া 1/3 খালি করব। ওকে, তাহলে একটু চিন্তা করো, 1/3 যদি আমি খালি করি তাহলে এখানে আপার লেয়ারটা কোথায় ছিল? আপার লেয়ারটা ছিল প্রথমে 0, পরে লেয়ারটা কোথায় গেছে বলতো? কতটুকু ডাউন হয়েছে? এটাকে কত বলতে পারি বলতো? 1/3 না? পুরোটা হচ্ছে, পুরাটার 2/3 হচ্ছে মানে এখনো পানি ভরা আছে, খালি হয়েছে কতটুকু? 1/3। তার মানে এই যে আমাদের আপার লেয়ারের সরণ কতটুকু? 1/3 না? উপরের থেকে এটা সরণ কতটুকু? তার মানে এটাকে বলবো 1/3h/2। বুঝছো? এই এতটুকু দৈর্ঘ্য কত? মানে এই যে আমাদের উপর থেকে এই লেয়ারের দৈর্ঘ্যটা কত? 1/3h না? মানে 1/3 into h। ওকে, সো আলটিমেটলি আমরা বলতে পারি h/, কত? 6। তার মানে আমাদের কত আসবে? c দিয়ে ভাগ করলে 3.33 সামথিং। তাহলে সরণ কতটুকু হচ্ছে? 3.33 সামথিং। আশা করি এখানে তোমার কোনো ডাউট নাই। তুমি এখন ভরকেন্দ্র সরণ দিয়ে করলে এটা খুব সহজে হিসাব করতে পারো। কিভাবে হিসাব করি আমি একটু মুখে মুখে হিসাব করবো, একটু বুঝে নিও। হ্যাঁ, সো আমাদের একটা চিন্তা করো, এটাকে আমরা 3টা পার্টে ভাগ করতে পারি। এই একটা পার্ট, এই একটা পার্ট, এই একটা পার্ট। ঠিক আছে, প্রত্যেকটা পার্টের দৈর্ঘ্য হবে কত? h/, কত? h/3 না? তাহলে এই পার্টটা কত? h/3। এখানে ভরকেন্দ্র কোথায় ছিল ভাইয়া? মাঝামাঝি। আমরা এই জিনিসটা একটু ইয়ে করে দিই। হ্যাঁ, এটা 2d তো,
মানে 2D চিত্র, এটা তো আসলে 3D, সো এই জন্য একটু তোমার কাছে ছোট বড় লাগতে পারে। সো বর্গের মাঝখানে তাইলে আমার কত, এই h/3 অর্ধেক না, তাহলে কত হবে h/3 ভাগ 2, ঠিক আছে। সেটাকে যখন 2 দিয়ে ভাগ করবো আলটিমেটলি h/3 নিচে আবার ভাগ হবে কত দিয়ে, h/6 হবে, ঠিক আছে। আলটিমেটলি ওই যে তুমি h বাই কত হবে, মানে আলটিমেটলি এটাকে তুমি ভাগ করবে কত দিয়ে 2, তার মানে ওই আলটিমেটলি কত হবে h/6 মানে 3.33, বুঝা গেছে, ঠিক আছে। আচ্ছা এবার দেখো যে আমাদের 4 নাম্বার এবং 5 নম্বরে আমরা রাখছি যে আমরা প্রথমে রাখছি অর্ধেক কোয়া সম্পূর্ণ তুমি খালি করবা। তো ধরো অর্ধেক কোয়া যদি সম্পূর্ণ আমি খালি করি, তার মানে এই কোয়াটা অর্ধেক পরিপূর্ণ, তাই না? অর্ধেক কোয়াটাকে পুরোটাকে তুমি খালি করে দিবা। তাইলে দেখো এখানে আমাদের মানে গড় সরণ কত হবে, আমি যদি বলি যে গড় সরণ, তাহলে এখানে প্রাথমিক স্তরটা কত ছিল বলো? প্রাথমিক স্তরটা ওই উপরের লেয়ার থেকে হাইট কতটুকু, এখানে অর্ধেক যেহেতু h/2, তাই না? h/2 প্লাস ফাইনালি লেয়ারটা কোথায় চলে গেছে বলো, একবারে গ্রাউন্ডে চলে গেছে, তাই না? সো পুরোটা কত h/2, হিসাব যা আসে তাই, ঠিক আছে। আমি যদি করি এখানে উপরে কত আসে 2h প্লাস 2h বাই হচ্ছে কত 2, তার মানে 3h বাই হচ্ছে কত 4। হিসাব করলে তোমার যা আসে ওটি হচ্ছে অ্যান্সার। সো h যদি আমরা 20 বসাই, তাহলে h যদি আমাদের 20 হয়, তাহলে এটা অবভিয়াসলি 15 মিটার। বুঝছো ভাইয়া? এখন তুমি ভরকেন্দ্রের সরণ দিয়ে এটাকে হিসাব করে নিতে পারো, তোমার যেটা ভালো লাগে ওইটাই হবে। যদি আমরা ভরকেন্দ্রের সরণ দিয়ে হিসাব করে নিই, তাহলে দেখো ভরকেন্দ্র কোথায়, একবারে মাঝখানে। সো আলটিমেটলি সরণ কতটুকু হবে, এই পুরোটা, তাই না? সো দেখো টোটালটা হচ্ছে 20 মিটার, অর্ধেক হচ্ছে 10 মিটার, তার সাথে আরো আছে কি অর্ধেকের অর্ধেক মানে 5 মিটার, তাহলে 10 আর 5 15 মিটার। ওকে, পরেরটা যদি আমরা খেয়াল করি, এখানে আছে কি অর্ধেক কুয়াটা অর্ধেক খালি করব। সো এই যে অর্ধেক কুয়া আছে এটাকে যদি অর্ধেক খালি করি, তাহলে আমাদের সিমিলারলি গড় সরণ কত হবে, আমাদের গড় সরণ আমাদের এখানে যে টোটাল বা এটার হাইট কত ছিল দেখো h/2 প্লাস, আর এখানে আলটিমেটলি আমাদের হাইটটা কোথায় গেছে একটু চিন্তা করো, এখানে আসছে, তাই না? সো অর্ধেক হচ্ছে কত আমাদের h/2 আর তারও অর্ধেক, তার মানে এখানে হচ্ছে কত h/4, ঠিক আছে। বাট আমি এইভাবে দেখাচ্ছি না, একটু সহজভাবে দেখাই, তাহলে তোমাদের একটু ইজি হবে। এই টোটালটা হচ্ছে h, তার অর্ধেক হচ্ছে h/2, সো এটাকে তুমি 4টা ভাগে ভাগ করো, তাহলে দেখো 4টা ভাগ হলো 1 2 3 4, ঠিক আছে। সো এই লেয়ারটা এখন কোথায় আছে বলো তো, 1 2 3, গড় হচ্ছে কয়টা 4টা, মানে 4 ভাগের 3 ভাগ। h এর কত, h টাকে 4টা ভাগে ভাগ করেছি, 4 ভাগে 3 ভাগ সরণ করছে, তাহলে আমরা কি লিখবো 3h/4 ডিভাইডেড বাই 2। বুঝা গেছে? একটু কষ্ট হতে পারে বুঝতে, আমি আবার একটু বুঝাই। এটার গড় সরণ দেখো, প্রথমে আপার লেয়ার থেকে এটা হাইট কতটুকু হবে h/2, ঠিক আছে। ফাইনালি এটার সরণ কতটুকু হয়েছে আপার লেয়ার থেকে, আমাদের টোটালটাকে আমি 4টা ভাগে ভাগ করছি, ঠিক আছে। প্রথমে অর্ধেক অর্ধেক করে, তারপর অর্ধেককে আবার অর্ধেক অর্ধেক করে ভাগ করছি, তাহলে এখানে কটা ভাগ আছে 1 2 3 4, 4 ভাগের মধ্যে আমাদের 3 ভাগে সরণ করছে, তাহলে আমি বললাম কি যে 1 2 3 4, 4 ভাগের 1 2 3 ভাগ সরণ করছে, তাহলে 4 ভাগের 3h সরণ করছে, ঠিক আছে। তো এখানে মান বসালে তুমি আলটিমেট রেজাল্টটা পেয়ে যাবা। দেখো এখানে কত আসে, প্রথমে আসবে কত 10 প্লাস 12.5 মিটার। এখন গড় সরণ দিয়ে একটু হিসাব করে তুমি ভরকেন্দ্র দিয়ে হিসাব করলে আলটিমেটলি সেম রেজাল্টই তুমি এখান থেকে পেয়ে যাবে, ঠিক আছে। ভরকেন্দ্র দিয়ে যদি হিসাব করো আলটিমেটলি তোমার এখানে গড় সরণটা কোথায়, এখানে। সো আলটিমেটলি তুমি সেম হিসাবটা এখান থেকে পেয়ে যাবে, ঠিক আছে। ভরকেন্দ্র সরণ হিসাব করে দেখো তুমি 12.5 পাও। ওকে, সো ভাইয়া আমাদের মেইন যে প্রবলেমটা ছিল সবারই গড় সরণ নিয়ে বা হাইট নিয়ে যাদের ঝামেলা হয়, তো ওইটা আমরা এখানে প্রথম দিকে ক্লিয়ার করলাম। আমরা বলছি যেটা বোঝার জন্য তোমার 3টা জিনিস জানা থাকা দরকার। একটা হচ্ছে গড় সরণ বা ভরকেন্দ্র সরণ, আর আমাদের 2 নাম্বারটা হচ্ছে ভর নির্ণয় করা, ঠিক আছে।
এই অনেকে এখান থেকে ভরটা ঠিকভাবে নির্ণয় করতে পারে না। সো এখানে আমাদের কি কি ভুল হইতে পারে এন্ড আমরা কিভাবে করব ওই অ্যালার্মিংগুলো আমরা একটু দেখে নিই। হ্যাঁ, সো এখানে আমাদের ম্যাক্সিমাম যে ইয়াগুলো থাকে ওইগুলো থাকে হচ্ছে তোমার সিলিন্ডার আকৃতি, ঠিক আছে? সিলিন্ডার আকৃতি, সিলিন্ডারে কি থাকে, একটা রেডিয়াস থাকে আর ওকে। সো নিচেরটা এরকমই, এটা একটা সিলিন্ডার, দুই পাশে বৃত্তাকার দুইটা তল থাকে আর এইখানে হচ্ছে একটা দণ্ডাকার শেপের হচ্ছে তোমার অংশ, পুরোটা মিলে একটা সিলিন্ডার। ওকে, সো আমাদের কি কি দেওয়া থাকবে? আমাদের দেওয়া থাকবে ধরো বেস দেওয়া থাকে, ডায়ামিটার, আমাদের ধরো হাইট দেওয়া থাকে, উচ্চতা সেটা হচ্ছে কত এইচ দেওয়া থাকে। এখান থেকে আমাদেরকে বলে যে তুমি হচ্ছে এখান থেকে কি করো, এটার মধ্যে কি পরিমাণ পানি আছে বের করো। তাহলে কিভাবে করা যায়? দেখো ব্যাস থেকে আমি নর্মালি আর বের করতে পারি, ব্যাসার্ধ বের করতে পারি। ওকে, সো এই যে সিলিন্ডার আছে, এই সিলিন্ডারের আয়তনটা কত হবে ভাইয়া? পাই আর স্কয়ার এইচ। এটা তোমাদের মাথায় রাখা লাগবে, অন্যভাবে চিন্তা করতে পারো। আমরা জানি আয়তন হচ্ছে আমাদের কি ক্ষেত্রফল ইনটু উচ্চতা। সো আমি যদি বলি পাই আর স্কয়ার মানে হচ্ছে এই তলের ক্ষেত্রফল, তোমরা এটাকে উচ্চতা দিয়ে গুণ করলেই তুমি পুরো যে বস্তুটা আছে বস্তুটার কি পেয়ে যাবে? আয়তন পেয়ে যাবে, ঠিক আছে? ক্ষেত্রফল ইনটু উচ্চতা তোমাদের যদি এভাবে মনে রাখতে পারো অথবা ডিরেক্টলি মুখস্থ করে মনে রাখতে পারো, ঠিক আছে? এটা ক্ষেত্রফল, পাই আর স্কয়ার মানে কি এটা ক্ষেত্রফল, আর উচ্চতা দিয়ে গুণ করলে তোমার আয়তন হয়ে গেছে। আমরা একটা ফর্মুলা জানি এখন যে রো ইকুয়াল টু m বাই v, ঠিক আছে? এটা ক্লাস 9 এ পড়ছি আমরা। তো এখান থেকে আমরা বলতে পারি যে m ইকুয়াল টু কত? রো v। আমরা মেইনলি এই ফর্মুলাটাকে কাজে লাগাবো মানটা বের করার জন্য, ঠিক আছে? এই ফর্মুলাটাকে কাজে লাগাবো। এখন আমরা জানি যে পানির যে ঘনত্ব 1000 কেজি পার মিটার কিউব, এটা সবার জানা থাকা লাগবে, এটা না জানলে তো বিপদ, ঠিক আছে? এটা আমরা 19 পড়ছি। হ্যাঁ, সো এখন তাহলে আমরা এখান থেকে কিভাবে ভরটা বের করতে পারি? আমি তোমাকে সাপোজ বলে দিলাম যে এটার ডায়ামিটার হচ্ছে 1 মিটার 2 মিটার, ঠিক আছে? আমি বললাম ডায়ামিটার হচ্ছে কত মিটার? হ্যাঁ 2 মিটার, আর হাইট হচ্ছে 20 মিটার। এখন বের করো, তার মানে ডায়ামিটার 2 মিটার হলে আর কত হবে? 1 মিটার। তাহলে আমি দেখব যে আমার এই যে সিলিন্ডার আছে বা এই যে কুয়াটা আছে, এই কুয়াটার উচ্চতা হচ্ছে 20 মিটার, হাইট আর রেডিয়াস হচ্ছে কত মিটার? 1 মিটার যদি হয় তাহলে এটার মধ্যে কি পরিমাণ পানি ধরে। ওকে, সো তখন আমরা কি করব? এই যে আমাদের ফর্মুলা রো ডব্লিউ ভি, ঠিক আছে? রো ডব্লিউ মানে যেহেতু পানি রাখছি, পানি ঘনত্ব ইউজ করব। যদি তেল রাখে তেলের ঘনত্ব ইউজ করবা, গ্লিসারিন রাখলে গ্লিসারিন, যেটা রাখে ওটার ঘনত্ব, ঠিক আছে? সো রো ডব্লিউ আর ভির মানটা কত হয় সিলিন্ডার হলে? পাই আর স্কয়ার এইচ। এখান থেকে তোমার ভরটা বের হয়ে যাবে। তাহলে কত আসবে? 1000 ইনটু পাই 1 স্কয়ার ইনটু 20। তাহলে এখানে এই কুয়ার মধ্যে কি পরিমাণ পানি আছে সেই পানিটার পরিমাণ তুমি এভাবে বের করে ফেলতে পারো। পাই 1 স্কয়ার 20 স্কয়ার। ওকে, 1256637.061 এত কেজি। তাহলে এই কুয়ার মধ্যে এত কেজি তোমার পানি আছে। হ্যাঁ, এখন এখানে আমার কিছু ভুল হয়ে যায় মাঝে মাঝে। কি ভুল হয়েছে? তোমাকে বলছে সম্পূর্ণ কুয়ার অর্ধেক খালি করতে, তখন তুমি কি এটা অর্ধেক নিবা? সম্পূর্ণ কুয়ার 1/3 খালি করতে, তখন এটাকে তুমি 3 দিয়ে ভাগ করবা, ঠিক আছে? আমাকে বলছে সাপোজ সম্পূর্ণ কুয়ার 2/3 খালি করতে। খালি করলে আমাদের ভর কত হবে? ভর হবে এরকম না যে 2/3 ইনটু মোট ভর, বুঝছো ব্যাপারটা? মানে সম্পূর্ণ কোর 2/3 খালি করবা, যতটুকু আছে তার 3/2 খালি করবা। তাহলে ভর কতটুকু হয়েছে? ওই পানির ভর কতটুকু হবে? মোট ভরের 3/2 বা 2/3 ইনটু মোট ভর, বোঝা গেছে? সো এই সকল জিনিসটাতে আমাদের ভুল না হয়, ঠিক আছে? আমরা আশা করি এগুলোতে ভুল হবে না। সো এটা শেষ করার আগে আমি আরেকটা কথা বলে নিই, যেটা তো মাঝে মাঝে অনেকেই ভুল করে। আমাকে সাপোজ বলছে, অনেকে এই কাজ করে যে ধরো এটার মধ্যে পানি আছে অর্ধেক, তাহলে ভর বের করতে দিচ্ছি, তাহলে এটার ভর কত? তাহলে এটা সিমিলার, এটা 20 মিটার। ও কি করে? আচ্ছা, ভর m ইকুয়াল টু রো ডব্লিউ, আর আমরা এই যে ভির মান কত? পাই আর স্কয়ার এইচ। ও কি করে জানো? 1000 বসায়, পাই বসায় 1, এটা রেডিয়াসও ধরো 1 মিটার, 1 বসাইলো, এইচ এর মান 20 বসায়, তারপরে হচ্ছে বের করে মোট ভরের পরিমাণ। মোট ভরের পরিমাণ বের করলাম, ঠিক আছে? কোনটা আসবে? এটাই, তাই তো? সিমিলার আসলো, বাট এটা কি হবে? না, হচ্ছে হবে না।
আমাকে বলে দিচ্ছে দেখো তুমি সিলিন্ডার আয়তন বের করতেছো ঠিক আছে, বাট সিলিন্ডার সম্পূর্ণ তো পানি নেই, পানি হচ্ছে অর্ধেক, তাহলে তুমি অর্ধেকের আয়তন বের করবো অবভিয়াসলি, কারণ তুমি তো পানির ভরটাই বের করতেছো, তাহলে পানি যেই পরিমাণ আয়তন দখল করছো ওই পরিমাণ আয়তনটাই তুমি বের করবা, তাহলে পানির আয়তন দখল করছে এর অর্ধেক, তাই না? সো এখানে হাইটটা কত মিটার হবে? 10 মিটার, তাহলে তুমি এখানে কত মিটার বসাবো? অবভিয়াসলি 10 মিটার বসাবা, আর এটা দেখে যেটা রেজাল্ট আছে ওটাই তোমার একুরেট রেজাল্ট। বুঝা গেছে? তো আমরা যদি এতটুকু জিনিস মাথায় রাখি আমাদের এখান থেকে কোনো ভুল হবে না। এটা শেষ করার আগে লাস্ট একটা জিনিস আমরা একটু দেখাবো, সেটা হচ্ছে সবসময় কি সিলিন্ডার থাকবে? ওই যে এখানে একটা কথা লেখা আছে চৌবাচ্চা, ঠিক আছে, ওইটা সিলিন্ডার টাইপের হয় না, ওটা মাঝে মাঝে তোমার হচ্ছে দেখা গেছে যে একটু আয়তাকার ঘনবস্তু টাইপেরও হইতে পারে। তো আয়তাকার ঘনবস্তু টাইপ কেমন হয় ভাই? এরকম না? সো ধরো এরকম হলো আয়তাকার ঘনবস্তু টাইপ, এর আয়তন কেমনে বের করবা? আমার কিন্তু ফর্মুলা একটাই, m = ρv, তাই না? সো এখান থেকে আয়তনটা বের করতে পারলেই তোমার হয়ে গেছে। তাহলে এটার আয়তন কিভাবে বের করবো? এটা ধরো দৈর্ঘ্য হচ্ছে a, প্রস্থ হচ্ছে b, আর হাইট হচ্ছে h। তাহলে এই যে ঘন এটার ক্ষেত্রফল কত হবে, বা এটা সরি আয়তন কত হবে? a × b × h, ঠিক আছে? দৈর্ঘ্য ইনটু প্রস্থকে গুণ করলে তুমি ক্ষেত্রফল পেয়ে যাচ্ছ নিচের লেয়ারের, ঠিক আছে? নিচের লেয়ারের ক্ষেত্রফল পেয়ে গেলা, সেই ক্ষেত্রফলকে হাইট দিয়ে গুণ করলে ক্ষেত্রফল ইনটু উচ্চতা মানে কি? আয়তন। যদি এটা ঘনবস্তু হয়ে যায় তখন আবার কি হবে? যদি যদি বর্গাকার মানে হলো ঘনবস্তু হয়, ঠিক আছে, বর্গাকার ঘনবস্তু, তাহলে সেক্ষেত্রে কি হবে ভাই? বর্গাকার ঘনবস্তু হলে আয়তনটা কি হবে? তখন দেখবা যে দৈর্ঘ্য প্রস্থ ইনটু উচ্চতা হয়ে যাবে, তখন তুমি একিউ বলতে পারো, ঠিক আছে? তখন তুমি এটার মধ্যে বসাই দিলে তোমার মোট ভরটা বের হয়ে যাবে। আই থিঙ্ক এখানে তোমাদের কোনো ডাউট নাই, আমি একটু তাইলে আমাদের সামনে যাই। হ্যাঁ, আচ্ছা, সো আমাদের থার্ড টপিক যেটা হচ্ছে আমাদের জানা থাকা লাগবে সেটা হচ্ছে কর্মদক্ষতা। এখন এই কর্মদক্ষতা বা ইফিসিয়েন্সি জিনিসটার সাথে আমরা মোটামুটি সবাই পরিচিত। হ্যাঁ, সো যাদের একটু ডাউট আছে আমি ডাউটগুলো একটু ক্লিয়ার করবো। সো কর্মদক্ষতা মানে কি? যে ধরো ভাই তুমি কতটুকু ইনপুট দিচ্ছ আর কতটুকু আউটপুট পাচ্ছ। যেমন আমি তোমাকে যদি বলি যে ধরো আমরা যে কোনো কাজে ইনপুট দিই, আমরা 100% কি কখনো আউটপুট পাই? বা তুমি যতটুকু এফোর্ট দিবা রেজাল্টটা কিন্তু ততটুকু আসে না ম্যাক্সিমাম ক্ষেত্রেই, ঠিক আছে? সো এটা এক্সামের ক্ষেত্রে সবচেয়ে বেশি তুমি রিলেট করতে পারবা। ধরো যে তুমি যে পরিমাণ পড়ে আসবা, তুমি এক্সাম দিয়ে হয়তো বা স্যাটিসফাইড না, এটা ম্যাক্সিমাম টাইমই হয়। তুমি এক্সাম দিয়ে কখনো স্যাটিসফাইড হতে পারবে না, তোমার মনে হবে যে আমি আরেকটু বেটার করতে পারতাম। তার মানে তোমার ইনপুট আর আউটপুটের মধ্যে একটা গ্যাপ রয়ে গেছে, ঠিক না? এই ইনপুট এই যে আউটপুট বা ইনপুটের যে অনুপাত বা যে রেশিও, এইটাই হচ্ছে তোমার কর্মদক্ষতা। এটা দিয়ে কি বুঝতে পারি ভাইয়া? যে আমি ইনপুটের পার্সপেক্টিভে কতটুকু আউটপুট পাচ্ছি, ইনপুটের পার্সপেক্টিভে কতটুকু আউটপুট পাচ্ছি। তাহলে তুমি চিন্তা করতে পারো ইনপুটের পার্সপেক্টিভে যে আউটপুটটা যদি আমার বেশি আসে তাহলে আমি বাকিদের থেকে বেটার বুঝি, ঠিক আছে? সেম কাজে যদি সবার মানে ইনপুট থেকে আউটপুটটা আমার বেশি আসে, ইনপুটের পার্সপেক্টিভে আউটপুটটা যদি আমার বেশি আসে, তার মানে আমি বা আমার দক্ষতা সবার থেকে বেশি। এইটা কম্পারিজনের জন্য খুবই ইম্পর্টেন্ট। সো এফিসিয়েন্সি হলো মেশিন বলো মানুষ বলো সবার ক্ষেত্রেই প্রযোজ্য। তুমি এটা কম্পেয়ার করলে বুঝতে পারবা যে ও বেশি দক্ষ, ওকে যদি আমি বেশি মানে ওরা যদি বেশি প্রশিক্ষণ দেওয়া হয় ও আরো বেশি বেটার করবে, কারণ ওর ইনপুটের পার্সপেক্টিভে আউটপুটটা বাকিদের তুলনায় অনেক ভালো, ঠিক আছে? সো এই যে কর্মদক্ষতা বা এফিসিয়েন্সি, এটা হচ্ছে আমাদের আউটপুট বাই হচ্ছে ইনপুট, ঠিক আছে? তাহলে সহজ ভাষায় যদি আমি বলি, ধরো আমি একটা কাজ করলাম, ধরো আমি ইনপুট দিছি সাপোজ 10 টাকা, 10 টাকা কোনো একটা কাজের জন্য আমি ব্যয় করছি, বাট আমি কাজ পাইছি 60 টাকা। মানে আমি 10 টাকা ইনভেস্ট করছি, 60 টাকার কাজ পাইছি। এটা কেমন হয়? যেমন ধরো আমরা কোনো একজন লোককে নিয়োজিত করলাম কোনো একটা কাজে, তো ওর পেছনে 10 টাকা খরচ করছি, বাট ও কাজ করছে 60 টাকা, মানে সুযোগ পায় ফাঁকি দিছে। তাহলে আমি বলতে পারি আমার ইনপুট হচ্ছে 10 টাকা, বাট আমি কাজ পাইছি 60 টাকা, ঠিক আছে? তাহলে একটু চিন্তা করো যে 7/10, এটাকে 0.7 লিখতে পারি। নিচে কিছু আছে? হ্যাঁ নিচে আছে, নিচে কিছু নাই মানে 1 আছে। তার মানে আমি বলতে পারি 10 টাকা দিলে আমি 60 টাকার কাজ পাই, অথবা আমি এটাকে বলতে পারি 1 টাকা দিলে আমি 0.7 টাকা পাই, ঠিক আছে? এখন এগুলোর থেকে বেটার হচ্ছে এটাকে আমি শতকরা প্রকাশ করি, তাহলে কম্পারিজন করাটা আর বেশি এফিসিয়েন্ট হয়। তো এটাকে আমি যদি 100% দিয়ে গুণ করে দিই, তাহলে সেটা রেজাল্টটা কত আসে আমাদের? 70%। 70% দিয়ে কি বোঝায়? যে আমি যদি এই যে পার্সেন্টেজ মানে কত? পার্সেন্টেজ মানে কিন্তু 1/100, তার মানে 70/100, ঠিক আছে? পার্সেন্টেজ মানে তো তোমরা সবাই জানো, পার্সেন্টেজ মানে 1/100, ঠিক আছে? তার মানে আমি যদি 100 টাকা ইনপুট দিই আমি 70 টাকা পাবো, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কর্মদক্ষতা। সো কর্মদক্ষতাকে আমরা সবসময়
100% নিয়ে করব। কেন করব? সিম্পল এক্সাম্পল হচ্ছে হিসাব করতে সুবিধা। ওই 1 টাকায় 0.7 টাকা না বলে আমি বলবো 100 টাকায় 70 টাকা, ওইটা আরো বেটার ভাবে ভালোভাবে বুঝিয়ে দেয়। ঠিক আছে, এখন এই কর্মদক্ষতা আমার যে কোনো কিছুর ক্ষেত্রে হইতে পারে, তবে এখানে কোন কোন ক্ষেত্রে লাগবে? এখানে হচ্ছে ধরো আমাদের আমি কি পরিমাণ কাজ ইনপুট দিচ্ছি আর কি পরিমাণ কাজ আউটপুট পাচ্ছি, এখানে হবে আমি কি পরিমাণ পাওয়ার ইনপুট দিচ্ছি আর কি পরিমাণ পাওয়ার আউটপুট পাচ্ছি, এখানে হবে। ঠিক আছে, তুমি যে কোনো কিছুতে বসাইতে পারো, আমাদের এই দুটা জানলেই হবে। ঠিক আছে, তার মানে সহজ কথা হবে ইনপুট মানে কি? ইনপুট মানে কতটুকু তুমি দিচ্ছ, আউটপুট মানে কতটুকু তুমি পাচ্ছ। ঠিক আছে, যেমন আমি জাস্ট ইনপুটটাকে কি বলতে পারি, যেমন আমি যদি বলি ডব্লিউ ইনপুট বা পি ইনপুট, এটা দিয়ে কি বোঝায়? এটাকে আমাদের বোঝায় প্রযুক্ত শক্তি বা ক্ষমতা। ঠিক আছে, এখন কথা হচ্ছে প্রযুক্ত কথাটা কেন জানা থাকা লাগবে? প্রযুক্ত মানে কি? যতটুকু তুমি প্রয়োগ করছো। অনেক সময় মানে তোমার কোশ্চেনে চায় যে প্রযুক্ত ক্ষমতা তুমি বের করো। ঠিক আছে, সো প্রযুক্ত কথাটার মিনিং তো বুঝছো, মানে যতটুকু তুমি ইনপুট দিচ্ছ ওটা হচ্ছে প্রযুক্ত। আর আমি যদি বলি ডব্লিউ আউটপুট বা পি আউটপুট দিয়ে কি বোঝায়? এটাকে আমরা বলতে পারি কার্যকর বা এটাকে লভ্য বলা হয়। ঠিক আছে, সো নামগুলো শুনে তোমরা বুঝে যাবা, বাট নামগুলো আগে থেকে জেনে রাখা বেটার। কেন? পরীক্ষার হলে যেটা টেনশন না লাগে, আচ্ছা এটা দেখি বুঝে যাবে। হ্যাঁ, এরকম টেনশন লাগে না, সো বাসা থেকে পড়ে না গেলে কিন্তু এরকম টেনশন আসলে লাগবেই। তো এখানে আমরা বলতে পারি এই যে ডব্লিউ যে আউটপুট আছে, এই ডব্লিউ আউটপুট মানে হচ্ছে কার্যকর, মানে আমি কতটুকু কাজের কাজ পাইছি। আমি তো প্রযুক্ত করছি, বাট কাজের কাজ বা কার্যকর হয়েছে কতটুকু, বা লভ্য হয়েছে কতটুকু পাইছি, সেটা হচ্ছে আমার কি আউটপুট। ঠিক আছে, এখন এখানে খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, যেটা মোটামুটি সবারই সমস্যা থাকে, মানে কোয়েশ্চেনে ইনপুট কোনটা আউটপুট কোনটা এটা বোঝে না। সো আমরা এই ডাউটটা একটু ক্লিয়ার করবো। খুবই সহজ একটা জিনিস, বাট এটা আমরা অনেকে বুঝি না। ইনপুট আউটপুট কিভাবে চিনবো? হ্যাঁ, এখন কথা হচ্ছে আমি তোমাকে যদি বলি যে ধরো একটা ঘটনা ঘটছে, তুমি ইনপুট দেখতে পারবে নাকি আউটপুট দেখতে পারবে বলো তো? সিম্পল একটা কথা, যেমন আমি যদি তোমাকে বলি যে ধরো একটা আচ্ছা ক্রিকেট দিয়ে একটা উদাহরণ দিই। হ্যাঁ, ধরো তুমি তোমার লাইফে ম্যাক্সিমাম হচ্ছে 70 মিটার ছয় মারতে পারছো টেনিস বল দিয়ে, তো তুমি ওই 70 বল যেই শক্তিতে তুমি ঘুরাইছো, বাকি বলগুলো তুমি সেম শক্তিতে ঘুরাচ্ছ নাকি? বাট বাকিগুলো হয়তো দেখা গেছে 55 মিটার হইলো, 60 মিটার হইলো, 65 মিটার হইলো, বাট 70 মিটার হচ্ছে না। ঠিক আছে, হচ্ছে না। ঠিক আছে, তুমি জানো তোমার ম্যাক্সিমাম ক্যাপাবিলিটি হচ্ছে 70 মিটার, বাট তুমি আউটপুট গুলো কেমন পাচ্ছ? 60, 65। ঠিক আছে, এখন কথা হচ্ছে একজন মানুষ যখন আইসা তোমাকে দেখবে যে তুমি 65, 60, 55 মিটার মারতেছো, সে কি আসলে তোমার ইনপুট দেখছে নাকি আউটপুট দেখছে বলো তো? অবভিয়াসলি তোমার আউটপুট দেখছে। ঠিক আছে, কারণ ইনপুটটা আমি কিভাবে দেখবো? ইনপুটটা শুধুমাত্র তুমি জানো যে তুমি কতটুকু মারতে পারো বলো, বাট ও যা দেখছে সবগুলাই কি তার আউটপুট। ঠিক আছে, তুমি সেম শক্তি দিচ্ছ, বাট টাইমিংয়ের অভাবে তোমার হচ্ছে অত বড় ছয় হচ্ছে না, বাট যেটা আমরা দেখতে পাচ্ছি ওটাই হলো আউটপুট। একটা ইঞ্জিনের কথা সেম ভাবে চিন্তা করতে পারো। একটা ইঞ্জিনে আমরা যা দেখতে পাই, মানে ফাইনাল যে প্রোডাক্টটা পাই, সেটাই তো তার আউটপুট, তাই না? আমরা সবসময় আউটপুটে দেখতে পাই। কুয়া থেকে তুমি পানি তুলতেছো, এই যে সামনে সিনারিওটা দেখতেছো যে ইঞ্জিনটা পানি তুলতেছে, তাই না? পানি তুলতেছে, ইঞ্জিন তো ভিতরে ইনপুট দিচ্ছে নাকি? সেই ইনপুটের আউটপুটটা তুমি বাইরেই দেখতে পাচ্ছ যে আচ্ছা 20 মিটার একটা বা 20 কেজি মানে ইটকে আমি উপরে তুললাম, বা কুয়া থেকে সম্পূর্ণ পানিটাকে আমি উপরে তুললাম, এটা তুমি আউটপুট দেখতে পাচ্ছ। এই যে আমরা যা দেখতে পাই সেটাই হচ্ছে আউটপুট। মোট কথা কি, যা দেখি তাই আউটপুট। আর যেটা হচ্ছে আমাদের লেখা থাকে ইঞ্জিনের ক্ষেত্রে লেখা থাকবে ইঞ্জিন হচ্ছে 1 কিলোওয়াটের ইঞ্জিন, 10 কিলোওয়াটের ইঞ্জিন, তার মানে ইঞ্জিন এতটুকু ইনপুট দিতে পারে। বুঝা গেছে? কতটুকু ইনপুট দিতে পারে? এতটুকু ইনপুট দিতে পারে। তো আশা করি আউটপুট আর ইনপুট নিয়ে কোনো সমস্যা হয় না। ওই যে বইয়ের মধ্যে বলা থাকে যে 20 মিটার উপরে নিয়ে গেলাম, 10 মিটার উপরে নিয়ে গেলাম, এটা তুমি সামনে থেকে দেখতেছো, এটাই হচ্ছে তোমার কি আউটপুট। বুঝা গেছে? আই থিঙ্ক এটা নিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না। আচ্ছা, সো এখান থেকে আমরা প্রথমে শর্ট কোয়েশ্চেনটা সলভ করবো আজকে। দেন আমরা নেক্সট ভিডিওতে হচ্ছে এটার বোর্ড কোয়েশ্চেনের যত টাইপের কোয়েশ্চেন হতে পারে টাইপ ভিত্তিকভাবে সলিউশন করবো। সো ডিটেইলি এখানে কোনো সমস্যা থাকবে না। সো আজকে আমরা যে ডাউটগুলো ক্লিয়ার করছি ওগুলোর উপর আমরা এই একটা শর্ট কোয়েশ্চেন করবো, তাহলে মোটামুটি আমার ডাউটগুলো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, সো আমরা কোয়েশ্চেন একটু পড়ে দেখি। আমাকে বলছি এরকম একটা কোয়েশ্চেন হচ্ছে তোমার কুয়েটে আসছিল অ্যাডমিশন টেস্টে। ঠিক আছে, ওটাকে একটু মডিফাই করছে হালকা পাতলা। সো এখানে দেখো আমাকে বলছে কোন একটা ইঞ্জিন 10⁵ লিটার পানি 20 মিটার গড় উচ্চতায় উঠাতে 10 মিনিট সময় নেয়।
ক্ষমতা নির্ণয় করো, কর্মদক্ষতা 70% হলে ক্ষমতা নির্ণয় করো। আমাদের এখানে কিন্তু কোয়েশ্চেন আছে কয়টা? দুইটা কোয়েশ্চেন আছে। দুইটা কোয়েশ্চেন কিভাবে সলভ করবো আমি একটু আলোচনা করি। তার আগে আমার একটা টেন্ডেন্সি হচ্ছে ম্যাথ সলিউশন করার আগে তুমি পয়েন্টগুলোকে আগে আন্ডারলাইন করে নিবা, কোন কোন পয়েন্টগুলো এখানে ইম্পর্টেন্ট। যেমন এখানে এই যে ভরটা দেওয়া আছে এটা ইম্পর্টেন্ট, উচ্চতা দেওয়া আছে এটা ইম্পর্টেন্ট, টাইম দেওয়া আছে এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো মার্ক করে নিলে তোমার ভুলটা কমে যাবে। তো এখন দেখো এখানে আমাদের একটা ইঞ্জিন এত মিটার পানি তোলে, সো আমাদের ভর নির্ণয় করা লাগতেছে না, একটু সহজ করে দিছে, যেহেতু অ্যাডমিশন অনেক বেশি টাইম দেয় না, সো তোমাকে একটু সহজ করে দিল। পানি হচ্ছে 20 মিটার, গড় উচ্চতা বলে দিছে, গড় উচ্চতা বের করা লাগবে না, হাইটও বলে দিছে। আর গড় উচ্চতা বললে তোমার হাইট বের করার ওইভাবে দরকার নেই, কারণ গড় উচ্চতা মানে ওই যে আমরা যেটা বের করি ওইটাই গড় উচ্চতা। হ্যাঁ, আর 10 মিনিট সময় নেয়, তাহলে এখানে বলছে ক্ষমতা নির্ণয় করো। ওকে, তাহলে ক্ষমতা কিভাবে নির্ণয় করবো? তাহলে আমার পি ইকুয়াল কত? mgh/t। ওকে, তাহলে mgh/t হলে কি হবে? m এর মান কত? m এর মান হচ্ছে 10⁵, g এর মান 9.8, আর হাইট কৌশল হচ্ছে কত মিটার? 20 মিটার, আর টাইম লাগছে t কত? আমাদের 10 মিনিট মানে 600 সেকেন্ড। ওকে, তাহলে এখানে আমরা বসাইলে মোটামুটি আমরা এখান থেকে পেয়ে গেলাম আমাদের ভ্যালুটা কত হবে। ভ্যালুটা হবে হচ্ছে 10⁵ 9.8 ইন্টু হচ্ছে 20 বাই হচ্ছে 600। তো মোটামুটি এখান থেকে পাইছে কত? আচ্ছা 3266.67 ওয়াট। এখন ভাইয়া বলো, ম্যাথ তোমার হয়ে গেছে, কোনো সমস্যা নাই। হ্যাঁ, বাট এখানে আমরা কিছু ডাউট ক্লিয়ার করবো। এই যে ক্ষমতা নির্ণয় করছে, আমাকে একটা অ্যান্সার দাও, এটা কি ইনপুট নাকি আউটপুট? এটা কি ইনপুট নাকি আউটপুট? কোনটা হবে? এটা তো আমরা দেখো এই সিনারিওটা আমরা দেখতে পাইছি, আমরা দেখছি যে এত লিটার পানি 20 মিটার উচ্চতায় উঠেছে, তার মানে এটা আউটপুট নাকি ইনপুট? আউটপুট তো এটা তো ছিল, কারণ এই সিনারিওটা হয়েছে। এটা ইনপুট আউটপুট দুইটাই, ঠিক আছে। আমাকে দেখো এখানে আমাকে কিন্তু কর্মদক্ষতা বলে নাই, কর্মদক্ষতা না বললে আমরা 100%ই ধরে নিব, 100% ধরে নিব এটাতে নরমালি। হ্যাঁ, তার মানে ইনপুট আউটপুট সমান। লজিক্যালি এটা হয় না কখনো, ইঞ্জিনের ক্ষেত্রে কখনো ইনপুট আউটপুট সমান হয় না, বাট আমি ধরে নিব যদি না দেওয়া থাকে। ফিজিক্স তো পুরোটাই ইমাজিনেশন, তাই না? সো এখন তাইলে আমাদের এখানে 100% হইলে বড় কি হবে? ইনপুট আর আউটপুট সমান হবে না? ইনপুট ইকুয়াল টু কত? আউটপুট। তার মানে এটা যে ইনপুট বের করছে, ইনপুট আউটপুটটা সেম। এইখানে আসে, এখানে একটু আমরা একটু আগে আমাকে বলছে কর্মদক্ষতা 70% হলে ক্ষমতা নির্ণয় করো। এখন কোয়েশ্চেন হচ্ছে এই ক্ষমতা কি আমরা, এটা কি আমরা কি করব? এটা কি আমরা ইনপুট করব নাকি আউটপুট? ইনপুট নাকি আউটপুট করব? পরীক্ষায় কিন্তু এরকমই থাকবে, তখন তো বসে চিন্তা করবা যে কোনটা করব, ইনপুট নাকি আউটপুট করব। কোয়েশ্চেন হচ্ছে এটা। এখন আমি তোমাকে একটা সিনারিও দিয়ে চিন্তা করো। হ্যাঁ, ধরো তুমি বাজারে যে একটা মেশিন কিনবে, তাই না? মেশিনের তোমার কাছে তো আউটপুটটা অবভিয়াসলি ইম্পর্টেন্ট, তাই না? যে আমাদের কি ইনপুটের পার্সপেক্টিভে কি পরিমাণ আউটপুট দিচ্ছে। এখন তুমি কি আগে আউটপুটের দিকেই ফোকাস করবা? আগে তো তোমার ইনপুট জানা লাগবে, ইনপুট জানলেই তো তুমি পরে আউটপুটের সাথে, আউটপুটটা কার সাথে কম্পেয়ার করবো? অবভিয়াসলি ইনপুটের সাথে। তাহলে তো তুমি বুঝতে পারবা যে এটা এফিসিয়েন্সি কেমন। তাহলে আগে তো তুমি জানবা কোনটা, অবভিয়াসলি ইনপুটটা, তারপরে দেখবা আউটপুট কত। তাহলে যখন তোমার কোনো ক্ষমতা জানতে চাবে সেটাই বুঝবা সেটা হচ্ছে কার্যকর ক্ষমতা বা ইনপুট, ঠিক আছে? যখনই কোনো কিছু জানতে যাবে, কিছু না বললে বুঝে নিবা ইনপুট। ওকে, এটা যাতে ভুল না হয়। এখন বলো এই যে ঘটনাটা ঘটছে এটা কি ইনপুট নাকি আউটপুট? এটা তো আউটপুট। যে ঘটনাটা আমরা দেখতে পাইছি এটা হচ্ছে আউটপুট। তাহলে আমাদের এখান থেকে প্রথমে পি আউটপুটটা বের করে নিই। এটা হচ্ছে আমাদের খ নাম্বার, এটা হচ্ছে আমাদের ক নাম্বার। তাহলে পি আউটপুট হচ্ছে কি আমরা যেটা পাইছি, এই যে পি আউটপুট এটাই পাইছি আমরা। তো এটা পাইলাম কত আমরা? ওকে, এখন আমাকে ইনপুট বের করতে হবে। এখন আমরা জানি কি এটা ইকুয়াল টু কত? পি আউটপুট বাই হচ্ছে পি ইনপুট। তাহলে পি ইনপুট কত হবে? পি আউটপুট বাই হচ্ছে এটা। এটার মানটা কত হয়? এটার মানটা হলো 70%। 70%টাকে 70% মান কত হয় তোমাকে একটু আগে বলছি। পার্সেন্টের মান হচ্ছে কত? 1/100, তাহলে 20.7 পাবো আর কি। তাহলে আমরা 326667 কে 0.70 ভাগ করলে আমরা এখান থেকে আউটপুটটা পেয়ে যাচ্ছি। আচ্ছা বলো, ইনপুটের থেকে আউটপুটটা বড় হবে না? সরি, আউটপুট থেকে ইনপুটটা বড় হবে না? 66
অবভিয়াসলি কি হবে, তোমার আউটপুট থেকে ইনপুটটা বড় হবে, এটা স্বাভাবিক, আর 100% হলে সমান হবে। সো আই থিঙ্ক তুমি পুরো সিনারিওটা বুঝতে পারছো। তো আজকের এই ক্লাসটা মোটামুটি তুমি যদি একবারে সিকুয়েন্টলি করে দাও, এখান থেকে তুমি লিটারালি কোনো ডাউটের মধ্যে পড়বে না। সো আই হ্যাভ দ্য রিকোয়েস্ট যে তুমি এটাতে কোনো টেনে দেখবা না, ঠিক আছে? টেনে দেখলে যে পয়েন্টটা হয়তো মিস করছো সেটা তোমার কিন্তু পরবর্তী কাজে লাগতে পারে। তো আমরা নেক্সট ভিডিওতে আমরা কি করব, আমরা হচ্ছে এটার যে বোর্ড কোয়েশনগুলো আছে ওটাকে আমরা টাইপ ওয়াইজ ভাগ করে সলিউশন করব। সো দেখা গেছে 3-4টা ম্যাথ করলে তুমি পুরো বোর্ড কোয়েশন তোমার সলিউশন হয়ে যাবে, আর ডাউট তো অবভিয়াসলি আমি দিব, ঠিক আছে? তো আজকে এতটুকুই, আশা করি তোমরা এখানে বুঝতে পারছো। যেটা বুঝবা না অবভিয়াসলি আমাকে জানাবো, আমি ওটা বুঝিয়ে দিব ভালোভাবে, ঠিক আছে? বা যদি এখানে আরও কোনো ডাউট থাকে সেটা আমি দেখাই দেবো। তো আজকে এতটুকুই, নেক্সট তোমাদের সাথে দেখা হবে আমাদের এইটার নেক্সট ভিডিওতে, ঠিক আছে?